ভারত হাসিনা, ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং দেশের ভিতরে যে আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগের যে একনিষ্ঠ কর্মীবৃন্দ আছে তাদের নিয়েই একটা মহাপরিকল্পনা করে ফেলেছিলেন বর্তমান সরকারকে ফেলে দেওয়ার জন্য। এবং এই যে বর্তমান সরকারকে ফেলে দেওয়ার জন্য যে পরিকল্পনা তারা করেছে, কি কি ছিল সেই পরিকল্পনার ভিতরে, কিভাবে তারা করবে সেই কাজগুলো, সেগুলো বিস্তারিত জানাবো। সাথে সাথে সরকার সবই জানে যে কি কি পরিকল্পনা করেছিল, কারা কারা এর সাথে জড়িত, কেন সরকার একেবারে চুপ, সরকার কিছু বলছে না, সে বিষয়ে কথা বলবো। আর একটা বিষয় হচ্ছে যে এই জাতীয় মানুষ যারা আছে তাদেরকে ঘি পোলাও যতই খাওয়ান তারা নির্দিষ্ট একটা জায়গায় চলে যাবেই। আপনারা জানেন যে কাদের সিদ্দিকী, ডক্টর কামাল বা এই যে সংসদে এখন আছে ফজলুর রহমান, এরা যারা একবার বঙ্গবন্ধু বলেছে, জয় বাংলা বলেছে, তারা দেখবেন ঘুরে ফিরে যেখানেই যাক, যে অবস্থায় থাকুক, তাদের মনের ভিতরে ওই যে সেই বঙ্গবন্ধু কিংবা জয় বাংলা বা শেখ হাসিনা, তাদের যে একটা টান বা জয়গান, সেগুলো তারা করতেই থাকবে, সবসময় থাকবে। তাই এখন আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব যে কি মহাপরিকল্পনা করেছিল, কিভাবে বর্তমান সরকারকে ফেলে দেওয়ার জন্য, এবং কেন শাহাবুদ্দিন চুপ্পুকে এই মেয়াদ ফুরাবার আগেই চলে যেতে হলো, কি হয়েছিল সেই বিষয়গুলো। কারণ সরকার যেহেতু একেবারেই চুপ, কিছু বলছে না, তাই কোনো সাংবাদিকরাও কিছু লিখছে না। কারণ কিন্তু কোনো সংবাদ কিন্তু আবার চাপাও থাকে না, কোনো না কোনোভাবে বেরিয়ে আসে। তো এই বিশ্লেষণ শুরু করার আগে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই আমার দেশি আমার মা, এই যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আছে, ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। এবং সাথে সাথে আমার দেশি আমার মা এই যে ফেসবুক পেজটা আছে, এটাকে ফলো করে আমার সাথে থাকবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। এবং সাথে সাথে ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন প্লিজ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বর্তমান সরকার ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এই সরকার এই ক্ষমতায় আসার আগেই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাতে ইসলাম এবং এনসিপি সহ আরো কিছু বিদেশ থেকে ইনফ্লুয়েন্সাররা ছিলেন, ইউটিউবাররা ছিলেন, তারা বিভিন্নভাবে প্রেশার দিচ্ছিলেন যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য। কিন্তু এখানে বিএনপি বাদ সাধে। বিএনপি একটা কথা বলে যে সংবিধানকে বা সংবিধানের ধারাবাহিকতা ধরে রাখতে হবে, তাই বিএনপি তাকে বাদ দেয় না। এবং মিস্টার ওয়াকারকেও বিএনপি বাদ দেওয়ার জন্য না বলেছিল, কারণ এখানে জামাতে ইসলাম এবং এনসিপি তাদের এমন একটা পরিকল্পনা ছিল, দেশটাকে এমন পর্যায়ে তারা নিয়ে যেত, যদি ওয়াকারকে এবং রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দিতে পারত তাহলে দেশটা আরো ভয়ানক জায়গায় চলে যেত। যার কারণে বিএনপি এই কৌশলটা অবলম্বন করেছিলেন। বিএনপি বলছে যে না, কোনোভাবেই তাদেরকে বাদ দেওয়া যাবে না। তারপরেও আবার নির্বাচন হলো, নির্বাচনের পরেও মিস্টার চুপ্পু অর্থাৎ রাষ্ট্রপতি, তিনি মনে করেছিলেন তাকে অপসারণ করা হবে, কিন্তু তখনও জনাব তারেক রহমান তিনি একেবারেই চুপ ছিলেন। তিনি কিন্তু এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করা বা তাকে অপসারণ করার ব্যাপার কোনো কিছুই বলে নাই। কিন্তু এখন গিয়ে কেন তাকে অপসারণ করতে হলো কিংবা তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, সেটা হচ্ছে, আপনারা জানেন যে রাষ্ট্রপতি বেশ কিছুদিন আগে তিনি লন্ডনে গিয়েছিলেন এবং সেই লন্ডনে গিয়ে সেখানে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে ঘনিষ্ঠ, তাদের সাথে তার গোপনে মিটিং হয় এবং শেখ হাসিনার সাথেও তার ফোনে আলাপ হয়। এবং শেখ হাসিনার সাথে ফোনে আলাপ হওয়া মানেই সে ভারতের কাছ থেকে আশীর্বাদ নেওয়া, এবং শেখ হাসিনা এখন যেহেতু ভারতের পেটের ভিতরেই আছে, ভারতের সমস্ত সহযোগিতা নিয়েই কিভাবে শাহাবুদ্দিন চুপ্পু, ওয়াকার এবং যারা এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে সরকারকে কিভাবে ফেলে দেওয়া যায় সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। একটা রাষ্ট্রের ভিতরে
সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী প্রধানগণ এরাই হচ্ছে রাষ্ট্রের মূল ভিত্তি বা সবচেয়ে শক্তিশালী। এর ভিতরে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী প্রধান যেটাই হচ্ছে সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার খুব কাছের মানুষ, তো তাদেরকে বুকের ভিতরে নিয়ে বা তাদেরকে কাছে নিয়ে এই জনাব তারেক রহমানের সরকার পরিচালনা করা খুবই বিপজ্জনক একটা বিষয়। এটা তখন তারেক রহমান খুব খোলা দৃষ্টিতে বা সাদা মনের মানুষ হিসেবে তিনি দেখেছিলেন, কিন্তু এখন তিনি বিভিন্ন গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়ে তিনি এখন বুঝতে পেরেছেন যে না, একে আর এখন রাখা ঠিক নয়, এখন একে রাখলে আরো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, কারণ এরা অলরেডি বড় ধরনের ষড়যন্ত্র করে ফেলেছে। তাই শেখ হাসিনা পুরো কনফিডেন্টের সাথে বলছিলেন যে তিনি ডিসেম্বরে আসবেন এবং সাথে সাথে তার 4.5 লক্ষ নেতাকর্মী সহ তিনি এসে আত্মসমর্পণ করবেন। তো 4.5 লক্ষ নেতাকর্মী যদি একত্রে নিয়ে আসেন তাহলে তার আত্মসমর্পণ হয় না, হবে এখানে একটি যুদ্ধ। এবং এই প্ল্যান নিয়েই শেখ হাসিনা আগাচ্ছিলেন, কিন্তু তিনি জানেন না যে তার যদি 4.5 লক্ষ মানুষ নিয়ে তিনি জড়ো হয়ে আসতে চান, তাহলে ওই একই জায়গায় যে বিএনপি, জামাত কিংবা আর তার সাথে এনসিপি আরো অন্যান্য রাজনৈতিক দল আছে, তারাও যদি একত্রে গিয়ে ওখানে উপস্থিত হয়, তাহলে এদিকে হয়ে যাবে 20 লক্ষের উপরে। তখন ওই জায়গাটার অবস্থা কি হবে? কিংবা যে শেখ হাসিনাকে যারা শুভেচ্ছা জানাতে যাবেন বা স্বাগত জানাতে যাবেন, তাদের ভিতরে যদি জয় বাংলা স্লোগান দিয়ে জামাত, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও একত্রে গিয়ে সেখানে সেই 5ই আগস্ট যেটা হতে যাচ্ছিল কিংবা মানুষ সে যেটা করতে চাইছিল সেটা যদি করে ফেলে, তখন শেখ হাসিনা কোথায় যাবে? এর দায়িত্ব কে নেবে? যাই হোক, এখন আমি যেটা বলতেছি, তারা যেভাবে প্ল্যানটা করেছিলেন সেটা হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু এই রাষ্ট্রপতি, এটা একটা অলংকারিক বলা হয়, কিন্তু এর ভিতরেও যথেষ্ট ক্ষমতা আছে তার। তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে যে কোনো সময় ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন এবং তিনি কিন্তু সশস্ত্র বাহিনীর প্রধান, অর্থাৎ তিনি আর্মি, নৌবাহিনী বা এয়ারফোর্সের যে প্রধান আছেন তাদেরকেও তিনি সরিয়ে দিতে পারেন। তো এখন যেখানে রাষ্ট্রপতি এবং ওয়াকার দুজনই শেখ হাসিনার পক্ষের মানুষ, তাহলে এদেরকে কি রাখা ঠিক হবে প্রধানমন্ত্রী? কোনোদিনও না। তাই তারা প্ল্যান করেছিলেন যে শেখ হাসিনা আসার আগে দেশের ভিতরে একটা এনার্কি সৃষ্টি হবে এবং এনার্কিটা করবে পার্শ্ববর্তী দেশের সহায়তায়। সেই যে এর আগে 2001 থেকে 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আপনারা জানেন যে শত শত জায়গায় বোম মারা, বোম ফেলা এবং বিভিন্ন ধরনের গন্ডগোল বাংলাদেশের ভিতরে করেছিল আমাদের শত্রু দেশগুলো এবং আওয়ামী লীগ মিলে। তো সেরকমেরই কিছু গন্ডগোল দেশের ভিতরে পাকিয়ে তারপরে যখনই বড় ধরনের গন্ডগোল হবে দেশের ভিতরে, তখন প্রশাসন অনেকটা দুর্বল হয়ে যাবে এবং প্রশাসন যখন দুর্বল হয়ে যাবে, তখন এই যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা ঘোমটা খুলে বাহিরে চলে আসবে এবং তারা আবার শক্তিশালী হবে এবং সরকারকে ফেলে দিবে। এইটাই তারা এই প্ল্যান নিয়ে এগোচ্ছিলেন। এখন সরকারকে ফেলানোর জন্য পার্শ্ববর্তী দেশ আর একটা চেষ্টা করে যাচ্ছে, সেটা হচ্ছে আমেরিকাকে তারা বোঝাতে চেষ্টা করতেছে যে জনাব তারেক রহমান যেহেতু চায়না সফরে গিয়েছিলেন, তাই বিএনপির সরকার বা বাংলাদেশের সরকার এখন চায়নার সাথে একটা ঐক্য করতে চাচ্ছে এবং চায়নাকে আরো শক্তিশালী করতে চাচ্ছে। আসলে বিএনপি বা বর্তমান সরকার যারা, এদের চায়নাকে শক্তিশালীকরণ নয়, বাংলাদেশটা যাতে শক্তিশালী হয় অর্থনৈতিকভাবে সেই জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ চায়নার বিনিয়োগ আনার জন্য। কিন্তু এটাকে পার্শ্ববর্তী দেশ কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। তারা বাংলাদেশের উন্নতি বা অগ্রগতি তারা কখনোই সহ্য করতে পারে না বা দেখতে পারে না, যার কারণে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল এবং খালেদা জিয়ার উপরে নির্যাতন হয়েছে, তারেক রহমানের ভাইয়ের প্রতি যে নির্যাতন হয়েছে আমরা সবাই জানি তা। অর্থাৎ জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল এবং বিএনপিকেই একেবারে নির্মূল করে দেওয়ার কথা চিন্তা করেছিল, কারণ দেশের কথা চিন্তা করে একমাত্র বিএনপি, বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই কারণে এই কাজগুলো হয়েছে। এখন সরকার কি কারণে
একেবারে চুপ। সরকার এই কারণে চুপ, সরকার যদি কোনোরূপ কোনো একটা কথা বলে সেটাকে কোট করে বিভিন্ন পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো বিভিন্ন রকমভাবে অপপ্রচার চালাবে এবং পশ্চিমাদের কাছে গিয়ে এইগুলো নালিশ করবে, আরও এর সাথে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে। এবং তার সাথে আরও যে কাজ হবে, বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী লীগের স্বপ্ন দেখে, এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে, সেই মাসুদ কামাল, আনিস আলমগীর, নবনীতা চৌধুরী থেকে শুরু করে এরকম আরও যারা পান্না, এরকম আরও যারা আছেন, তারা এটাকে নিয়ে কালচার করবেন বিএনপি যদি কোনো কিছু বলে সেজন্য। তাই এখন যে বিএনপি, সে বিএনপি আর সেই আগের বিএনপি নেই। যে আগের বিএনপি নেই কারণ কি, বর্তমান বিএনপি সে যথেষ্টভাবে দেখতে পেরেছে যে কি থেকে কি হয়। যদি জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি না দিত তাহলে কিন্তু জিয়াউর রহমান হত্যা হয় না। আর যদি জিয়াউর রহমানকে হত্যার পরে শেখ হাসিনা যখন আগরতলা বর্ডার থেকে পালিয়ে যেতে চাইছিল ভারতে, তখন তাকে ধরে এনেছিল, কিন্তু তার রিমান্ডে নিয়ে যদি বিচার করা হতো, তাকে প্রশ্ন করা হতো, তাকে তার মুখ দিয়ে সবকিছু বের করা যেত জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সকল ঘটনা, তাহলে কিন্তু পরবর্তীতে যে এই বাংলাদেশটা এত বছর পিছিয়ে থাকা, শেখ হাসিনা এতটা সাহস পেতেন না তার বিচারটা তখন করলে। এবং এইগুলা সবই এখন বিএনপি বা বিএনপির নেতাকর্মী যারা আছে তারা সবাই অনুধাবন করেন এবং জনাব তারেক রহমান হয়তো অনুধাবন করেন। তাই এই বিএনপি সেই আগের বিএনপি নাই, যার কারণে বিএনপি এখন একেবারেই চুপ, একেবারেই চুপচাপ আছে এবং চুপচাপ থাকবে। বিএনপির যা করার তা তারা করে যাবে আস্তে আস্তে এবং দেশবাসী দেখতে থাকবে। তবে এখানে আমি বলি, সেই ভালসুন, সেই পিনাকি এবং ইলিয়াস হোসাইন থেকে শুরু করে আরও কিছু সাংবাদিক বা ইনফ্লুয়েন্সাররা বলছিলেন যে জনাব তারেক রহমান আওয়ামী লীগের পক্ষে চলে বা ভারতের কথা মতো চলে, ভারতের পক্ষে কাজ করে, এই ধরনের উল্টাপাল্টা আজে বাজে অনেক কথাবার্তা তারা বলেছিলেন। তখনও আমি একের পর এক ভিডিও তৈরি করেছি এবং আমি তখনও বলেছি যে তোমরা এখন পর্যন্ত বিএনপিকে চিনো নাই, তারেক রহমানকে চিনো নাই এবং বিএনপির যে দৃষ্টিভঙ্গি তোমরা এখন ধরতে পারো নাই যে সে কি করতে চাচ্ছে। সেইটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি আসলে কি করতে চাচ্ছে, যে বিএনপি বাংলাদেশটা কি দাঁড়া করাতে চাচ্ছে এবং বিএনপি বাংলাদেশটাকে দাঁড়া করানো বা উন্নতি করার জন্য এর সামনে যত শত্রু আসবে, যত প্রতিবন্ধকতা আসবে, সবই এরকমের চুপ্পুর মতো ধরে তুলে ফেলবে। এটাই হচ্ছে বিএনপির আসল উদ্দেশ্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। আর এরপরে যে ভিডিওটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে এরপরে রাষ্ট্রপতি কাকে করা উচিত, কাকে বানানো উচিত, সেই বিষয়ে আমি আর একটা ভিডিও দেব, সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।